লেখিকা সঞ্চিতা চক্রবর্তীর কুয়াশা। কাল রাত থেকে বাপি আর মামুনির ওপর টুটুলের ভীষণ রাগ হয়েছে। সেকেন্ড টার্মের রেজাল্টটা এবার একটু খারাপ হয়েছিল। ক্লাসে পজিশনটা প্রথম 5 জনের মধ্যে ছিল না, কিন্তু 10-এর বাইরেও সে বেরোয়নি। মার্কশিট হাতে পেয়ে টুটুল ঠিক করে নিয়েছিল স্কুলের গেটের বাইরে মামুনিকে জড়িয়ে ধরে বলবে ফাইনালে খুব মন দিয়ে পড়ে সে প্রথম 3-এর মধ্যে ঢোকার চেষ্টা করবে। মনে মনে কিভাবে মাকে বলবে তার একটা খসড়াও ভেবে রেখেছিল সে। কিন্তু স্লিপের পাশের গাছটার আড়াল থেকে দেখতে পেল শিরিনের মা রেজাল্ট হাতে নিয়ে আরেক হাতে শিরিনের ব্যাগ ধরে মামনিদের গ্রুপটার দিকে এগিয়ে যাচ্ছে। শিরিনরা ওদের কমপ্লেক্সেই থাকে। শিরিনের মাকে টুটুল আর তার বন্ধুরা একদমই পছন্দ করে না। একটু জোরে বল মারলে যদি ওদের বারান্দায় গিয়ে পড়ে, আন্টি কোনোদিনই সেই বল ফেরত দেন না। উল্টে বলের জন্য হাজার কাকুতি মিনতি করলেও ওদের প্রত্যেকের নামে তাদের বাবার কাছে নালিশ করার হুমকি দেন। বাটুল, চিকু, অভ্র প্রত্যেকেই শিরিনের মার জন্য কোনো না কোনো দিন তাদের বাবার কাছে রামধোলাই খেয়েছে। স্লিপের সামনে এসেই তাই টুটুলের পা ওখানেই আটকে গেল। ও জানে এবার শিরিন প্রথম 5-এর মধ্যে এসেছে বলে আন্টি মামনিকে হেয় করে কোনো না কোনো কথা বলবে, এবং তার ফলশ্রুতি হিসেবে মামনির মাথায় আগুন জ্বলবে। মাথার চুলগুলো ছিঁড়তে ইচ্ছে করে টুটুলের। ঠিক বেরোনোর আগে জুতোর ফিতেটায় এমন এক ফাঁস লেগে গেল যে সে গিট ছাড়িয়ে আবার জুতোর ফিতে বেঁধে আসতে গিয়েই একটু লেট হয়ে গেল। তা না হলে এতক্ষণে মামনিকে নিয়ে ও বাড়ির দিকে রওনা দিতে পারত। ওদিকে মায়েদের গ্রুপের মাঝখানে দাঁড়িয়ে শিরিনের মা বেশ উচ্চকণ্ঠেই বলছে তখন, শিরিনকে তো আমি একদম খেলার মাঠে ধারে কাছে ঘেঁষতে দিই না, তারই ফল হিসেবে এই সেকেন্ড টার্মের রেজাল্ট ওর এত ভালো হয়েছে। কয়েকজনকে তো সারাদিন দেখি ওই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কিছু বখাটে ছোড়ার সাথে বল পেটাচ্ছে। রেজাল্ট ভালো হবে কি করে? বাচ্চাকে একটু শাসন করতে হয়, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে কি আর হয়? ছেলেটার প্রতিও তো একটু নজর দিতে হবে। গ্রুপের অন্য মায়েরা আর চোখে তাকায় টুটুলের মায়ের দিকে। টুটুলের মা আর চন্দ্রিমার মা মিলে একটা গান আর আবৃত্তির স্কুল চালায়। সপ্তাহে 3 দিন সেই স্কুলে সন্ধ্যে 5টা থেকে 7টা পর্যন্ত ওর মা গান শেখায়। তাই শিরিনের মা যে কথাগুলো কার উদ্দেশ্যে বলল কারোরই আর বুঝতে বাকি থাকে না। টুটুল জানে চন্দ্রিমার মা ওখানে উপস্থিত থাকলে দিব্যি সুন্দর একটা কড়া উত্তর দিতে পারত, কিন্তু মামনি একটু অন্যরকম। সব কথার উত্তর ঠিক সময় মতো দিতে পারে না, আর সব রাগ গিয়ে পড়ে টুটুল আর ওর বাবার উপর। টুটুলকে অনেকক্ষণ স্লিপের পাশে দাঁড়াতে দেখে চন্দ্রিমা এসে ওর পিঠে হাত রাখে। শিরিনের মা বুঝি ওখানে দাঁড়িয়ে কুটনিগিরি করছে? আর বলিস না, এইবার 3rd হয়েছে কি না। ওর 3rd হওয়ার পেছনে অন্য রহস্য আছে, তোকে পরে বলবো। আপাতত তুই আন্টির হাতে ক্যালানি খাওয়াটা আটকা। এখানে দাঁড়িয়ে থাকিস না, বেরোতে দেরি করলে বোনাস বকুনি পাবি। পিঠের ভারী ব্যাগটা কাঁধে নিয়ে টুটুল ধীরে ধীরে মায়ের পাশে গিয়ে দাঁড়ায়। মামনি কোনো কথা না বলে টুটুলের হাতটা একরকম হ্যাঁচকা টান দিয়ে ধরে বাড়ির দিকে হাঁটা শুরু করে। রাস্তায় আসার সময় মামনি একটা কথাও বলল না। টুটুল ভেবেছিল গেটের বাইরে মাকে জড়িয়ে ধরে সেই খসড়াটা বলবে, কিন্তু মামনির থমথমে মুখটার দিকে তাকিয়ে সেই সাহস আর টুটুলের হলো না। বাড়ি ফিরে ফ্ল্যাটের দরজা দিয়ে ঢুকেই পায়ের থেকে চটিটা ছুঁড়ে ফেলে ছেলের দিকে ফিরে মা প্রথম প্রশ্ন করে, কোন প্লেস পেয়েছো এবার? 10th। বাহ, অসাধারণ। দিনে দিনে কি উন্নতি হচ্ছে? আরও সারাদিন মাঠে বল পেটাও। লজ্জা করে না তোর খারাপ রেজাল্টের জন্য শিরিনের মা সবার সামনে আমাকে মা হিসেবে অযোগ্য বলে গেল? টুটুল বলতে চেয়েছিল যে সে পরের বার ভালো করবে। এইবার দাদু কতগুলো দিন পরীক্ষার আগে অসুস্থ ছিল। সে না হয় ছোট বলে তাকে হসপিটালে যেতে দেওয়া হয়নি, কিন্তু তাই বলে কি আর তার দাদুর জন্য চিন্তা হতো না? মন খারাপ হতো না? আর অত মন খারাপ থাকলে কি আর পড়ায় মন বসানো যায়? কিন্তু মামনি তখন আর শোনার অবস্থায় নেই। আর বাটুল, চিকু, অভ্ররাও হয়েছে তেমন। ঠিক তখনই এসে দরজায় নক করে ওকে খেলার জন্য ডাকছে, টুটুল চ, জলদি চ, আজ অভ্র নতুন বল কিনে এনেছে। টুটুল ডাইনিং টেবিলটা ধরে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। মামনি ভেতর থেকে বাঘের মতো গর্জে উঠল, খেলতে হবে না আর, যাও তোমরা এখান থেকে। টুটুল আর কোনোদিন মাঠে যাবে না। বাটুল আর চিকু একে অপরের মুখের দিকে চেয়ে কাচুমাচু মুখে ফিরে গেল। টুটুল দেখল ওর প্রিয় বন্ধুগুলো মাঠের দিকে হেঁটে যাচ্ছে।
মাঠটা টুটুলের ঘর থেকে খুব বেশি দূরে নয়। বন্ধুদের চিৎকার, অভ্রর সে নতুন বলটার মাটিতে ড্রপ খাওয়ার শব্দ সবই ওর কানে আসছে। ওর মনে হতে লাগলো ও যেন একটা অপরাধী, যাকে একটা অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখা হয়েছে। শিরিনের মা ওর শুধু বিকেলটা নয়, ওর বন্ধুত্ব আর আনন্দটাকেও যেন একটা তালাবন্ধ স্টোররুমে ভরে দিয়েছেন। টুটুলের বারবার মনে হচ্ছিল, মামনি কেন একবারও আমার মনের কথা জানতে চাইল না। দাদুর অসুস্থতার দিনগুলোতে ওর ছোট্ট মনটা কতটা ছটফট করত, সেটা কি মা একবারও বুঝলো না? টেবিলে বসে ভাতের থালায় ভাতগুলো কিছুটা নাড়াচাড়া করে না খেয়েও উঠে গেল। বাপি অফিস থেকে ফিরতেই মা এক মুহূর্ত সময় নষ্ট না করে এক নিঃশ্বাসে সবটা উগরে দিল। শিরিনের মা কিভাবে সবার সামনে অপমান করেছে, টুটুলের রেজাল্ট কিভাবে 10th পজিশনে নেমে গেছে, সব শুনে বাপির কপালে চিন্তার ভাঁজের বদলে ফুটে উঠল তীব্র বিরক্তি। বাপি ব্যাগটা টেবিলে সজোরে রেখে টুটুলের ঘরে ঢুকলো। তোর জন্য আজ আমাদের কথা শুনতে হচ্ছে। লোকের কাছে মুখ দেখানোর উপায় রাখিসনি। কাল তোর ওই ব্যাট বল আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো, দেখি কেমন করে খেলতে যাস। টুটুল অবাক হয়ে গেল। বাপি মামুনি কেউ একবারও জানতে চাইল না ওর রেজাল্ট খারাপ হওয়ার কারণটা কি, কেন ওর রেজাল্ট এইবার খারাপ হলো। দুজনেই শিরিনের মায়ের মতন ধরেই নিল ওই বিকেলে ঘন্টা দেড়েক ব্যাট বল খেলাই সমস্ত নষ্টের মূল। টুটুল আশা করেছিল বাপি অন্তত একটু শান্ত মাথায় ওর কথা শুনবে, কারণ বাপি খুব ভালো মতোই জানে এই সময়টুকুই টুটুলের কাছে অক্সিজেনের মতো। টুটুলের মনে হলো এই বাড়িতে ওর মনের কথা কেউ জানতেই চায় না, ওকে কেউ বুঝতেই চেষ্টা করলো না। ওর মনে হলো এরা শুধু আমার রেজাল্টটাকে ভালোবাসে, আমাকে নয়। প্রতিবার ক্লাসে ফার্স্ট, সেকেন্ড কিংবা থার্ডের মধ্যে থাকলে বাপি মামনি সেই কথা ফলাও করে সবাইকে বলতে পারেন, তাই জন্যই বুঝি ওর বাড়িতে এত আদর। এইবার সেই পজিশন পিছিয়ে যাওয়ার জন্যই যত রাগ। তা না হলে আমার ব্যাট বলগুলো ওইভাবে ডাস্টবিনে ফেলে দেওয়ার কথা বলতে পারে? প্রতিদিন রান্নার সময় মামনির কি সব রান্নার সমান টেস্টি হয়? কখনো কোনোদিন কি কোনো রান্না একটু নুন বা ঝাল কম বেশি হয় না? বাপি কি কোনোদিন বাজার করার সময় ভুল করে পচা আলু বা কানা বেগুন নিয়ে আসেনি? তখন তো তাই নিয়ে বাড়িতে তাকে কিছু বলা হয় না। তাহলে কোনো একবার যদি টুটুলের রেজাল্ট খারাপ হয়েও থাকে, তার জন্য এত বড় শাস্তি? বন্ধুদের সামনেও মান সম্মান বলে কিছু রইল না। টুটুল নিজের ঘরে দরজা বন্ধ করে বসে রইল। কেউ বোঝে না ওকে এই বাড়িতে, নইলে ঠিক বুঝতো যে কেন এইবার টুটুলের রেজাল্ট খারাপ হলো। সব দোষ শুধু খেলার উপরে চাপিয়ে দিত না। সে স্থির করলো, থাকবো না আমি এই বাড়িতে। যেখানে আমার কোনো দাম নেই, যেখানে আমাকে কেউ বোঝে না, সেখানে থাকার চেয়ে না থাকা ভালো। কাল সকালে সবাই যখন ঘুমিয়ে পড়বে, আমি এখান থেকে চলে যাব। টুটুলোর ছোট নীল পিঠ ব্যাগটার ভেতর কয়েকটা জামা, ওর জমানো কিছু খুচরো টাকা আর দাদুর একটা পুরনো ছবি ভরে নিল। রাতে অনিচ্ছা সত্ত্বেও একটা রুটি আলু ভাজা দিয়ে খেয়ে ঘরে এসে দরজা দিয়ে দিল। তারপর জমানো টাকা হিসাব করে দেখলো সব মিলিয়ে মোট 620 টাকা ওর হাতে আছে। ভোর 4টে, জানালার বাইরেটা এখনো কুচকুচে অন্ধকার, শুধু স্ট্রিট লাইটের ফ্যাকাশে আলোটা ঘরের কোণে একটা লম্বাটে ছায়া তৈরি করেছে। টুটুলের চোখে গত রাতে এক ফোঁটা ঘুম নামেনি। ওর মাথার ভেতর শুধু বাপির সেই কর্কশ কণ্ঠস্বর আর মামনির থমথমে মুখটা পাথরের মতো বিঁধে আছে। টুটুল খুব সন্তর্পণে বিছানা থেকে নামলো। নীল পিঠ ব্যাগটা ওর বুকের কাছে জাপটে ধরা, পা টিপে টিপে ওর ড্রয়িং রুমের দিকে এগোলো। এই সময়টায় বাপি আর মামনি গভীর ঘুমে। বাড়ির নিস্তব্ধতা এতটাই ভারী যে টুটুলের নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানিও নিজের কানেই বাজছে। দরজার ল্যাচটা খোলার সময় একটা অতি ক্ষীণ ক্লিক শব্দ হলো। টুটুল ভয়ে আড়ষ্ট হয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। না, কেউ জাগেনি। একটা তীব্র কান্না ওর গলা পর্যন্ত ঠেলে এলো, কিন্তু ও শক্ত হাতে নিজের মুখটা চেপে ধরল। নিচে সিকিউরিটি গার্ড কাকা নিজের টুলে বসে ঝিমোচ্ছেন। টুটুল পাঁচিলের ধারের ছায়াটা ধরে বিড়ালের মতো নিঃশব্দে গেটের বাইরে বেরিয়ে এলো। রাস্তাটা এখন প্রায় জনশূন্য। দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল। টুটুল তার ভারী ব্যাগটা কাঁধে ভালো করে সেট করে নিয়ে বড় রাস্তার দিকে হাঁটতে শুরু করলো। ওর কোনো গন্তব্য জানা নেই, শুধু জানা আছে যে এই বাড়ি থেকে ওকে দূরে চলে যেতে হবে। যে বাপি মামনি ওকে বুঝতে চাইল না, তাদের ওপর একরাশ অভিমান আর জেদ নিয়ে টুটুল ভোরের কুয়াশার মধ্যে মিলিয়ে যেতে থাকলো।
ধীরে ধীরে পা চালিয়ে টুটুল বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো। দূরপাল্লার গোটা 2 বাস সামনে দিয়ে বেরিয়ে যাওয়ার পর টুটুলের মনে হলো সে কোন বাসটা ধরবে, কোথায় যাবে। প্রথমে মনে হলো বড় পিসির বাড়ি চলে যাই, বড় পিসি টুটুলকে বড় ভালোবাসে। কিন্তু পরক্ষণে মনে হলো টুটুলকে সে বাড়িতে একা ঢুকতে দেখলে বড় পিসি 1000টা প্রশ্ন করবে। তারপর ছুটে গিয়ে হয় পিসাকে ফোন করতে বলবে, নয়তো নিজেই ফোন তুলেই বাপিকে ফোন করবে। আর বাপি মামনি এসে 1000টা কথা শুনিয়ে ওকে টানতে টানতে আবার বাড়িতে নিয়ে যাবে। না, বড় পিসির বাড়ি ক্যান্সেল। কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া যাবে না। সব জায়গাতেই এক ব্যাপার ঘটবে। কিন্তু টুটুল বেশ বুঝতে পারছে এই বাস স্ট্যান্ডে একা একা দীর্ঘক্ষণ দাঁড়ানো যাবে না। বাস স্ট্যান্ডের গায়ে অসীম কাকুর চায়ের দোকান আছে, একটু পরেই খুলবে। আর টুটুলকে এত সকালে দাঁড়িয়ে থাকতে দেখলেই এগিয়ে এসে প্রশ্নে প্রশ্নে জেরবার করে দেবে। টুটুল মনে মনে ঠিক করলো এরপরে যে বাসটা আসবে সেই বাসে সে উঠে পড়বে। ততক্ষণে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছে জনা 10-15 একটা বড় গ্রুপ। তাদের কথাবার্তা হই হট্টগোলে ভোরের নিস্তব্ধতা একটু একটু করে কেটে যাচ্ছে। দূর থেকে টুটুলের চোখে পড়ল কমলা রঙের একটা বাস আসছে। গ্রুপের ছেলেমেয়েগুলোর কথায়ও বুঝতে পেরেছে এরা সবাই শান্তিনিকেতন যাচ্ছে। শান্তিনিকেতন জায়গাটা কথা টুটুলের আগে বহুবার শুনেছে। তাহলে ওখানেই যাই। 1 পা 2 পা করে টুটুলও এগোতে থাকে। বাস সামনে এসে দাঁড়াতেই ও এগিয়ে গিয়ে গ্রুপের সঙ্গে মিশে গম্ভীর মুখে বাসের পাদানিতে পা রাখে। জানলার ধারে একটা খালি সিট দেখে ব্যাগটা কোলের উপর নিয়ে বসেও পড়ে। বুকটা ঢিপ ঢিপ করছে ওর। কন্ডাক্টর যদি বোঝে ও ওই গ্রুপের সঙ্গে নেই, যদি প্রশ্ন করে একা কোথায় যাচ্ছ, টুটুলের তো এখনো গোফের রেখাও ওঠেনি। ভয়ে ভয়ে একবার কন্ডাক্টরের দিকে তাকায় টুটুল। লোকটা বেশ গম্ভীর। একবার যদি টের পায় টুটুল একা একা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছে, তবে নির্ঘাত ওর উপর হম্বিতম্বি করে হয় পুলিশ স্টেশনে দিয়ে আসবে, নয়তো নিজেই ফোন করে বাপি মামনির সঙ্গে যোগাযোগ করবে। ভোরের ফুরফুরে হাওয়ায় ওর চুলগুলো উড়ে চোখে মুখে পড়ছে। রাস্তার দুপাশে সারিবদ্ধ তাল গাছ, সবুজ ধান ক্ষেত, ছোট ছোট পুকুরের দিকে তাকায়ও। অন্য সময় এগুলো দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু আজ ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। নীল ব্যাগ থেকে জলের বোতল বার করে কিছুটা জল খায় টুটুল। রাস্তার দিকে তাকিয়ে ভাবে, এতক্ষণে কি মামনি ঘুম থেকে উঠে পড়েছে? আজ তো স্কুল আছে। ওকে ডাকার জন্য ঘরে ঢুকে যখন দেখবে বিছানা খালি, তখন মামনি কি করবে? ভয় পাবে? ও বাথরুমে গেছে কিনা খোঁজ করবে। তারপর সেখানেও না পেয়ে নিশ্চয়ই বাপিকে ঠেলা মেরে ঘুম থেকে তুলবে। তারপর দুজনে মিলে যখন দেখবে দরজা খোলা, টুটুলের ব্যাগ নেই, তখন কি করবে? কান্নাকাটি নাকি ছোট মেশোকে ফোন করে বুদ্ধি নেবে? টুটুলের ছোট মেশো ডাক্তার কিনা, তাই ওর মা মনে করে জগতের সব কিছুতেই বুঝি তার জ্ঞান আছে। যে কোনো বিষয়ে পরামর্শ করতে হলে বাপি মামনি সবার আগে ছোট মেশোকেই ফোন করে। কিন্তু টুটুলের ছোট মেশোকে একদম ভালো লাগে না। সব সময় ওদের বাড়িতে এসে টুটুল কত নম্বর পেল, কোন সাবজেক্টে, আর রনি দাদা গত বছর সেই সাবজেক্টে টুটুলের থেকে কতটা বেশি পেয়েছিল সেই হিসেব করতে বসে। বেশিরভাগ সময় রনি দাদা ছোট মাসি আর মেশো যাওয়ার পরে বাপি মামুনি টুটুলের ওপর পড়ার চাপ বাড়িয়ে দেয়। অথচ টুটুল যে ইন্টার স্কুল কুইজ কম্পিটিশনে চ্যাম্পিয়ন হলো, ইন্টার হাউস স্কুল ক্রিকেট কম্পিটিশনের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হলো, সে বিষয়টা নিয়ে কথাই বলতে চায় না। রনি দাদাকে মাঠে নিয়ে গিয়ে টুটুল দেখেছে ব্যাট মোটে ধরতেই পারে না। 8-এ পড়া ছেলে শুধু বসে বসে গেমস খেলে আর বই পড়ে এত মোটা হয়েছে যে টুটুলদের খেলার মাঠ একবার পা খেয়ে দৌড়ে আসতেও পারবে না। রনি দাদার ব্যাট ধরার কায়দা দেখে তো বাটুল চিকুরা হেসে খুন হয়েছিল সেবার। বাড়িতে এসে সে কথা খাবার টেবিলে বসে মামনিকে বলতেই মামনির চোখ গোল গোল করে বলেছিল, ওই সব বলে দাদাকে ছোট করার চেষ্টা করো না। দেখো না, তোমার দাদা বড় হয়ে এমন রেজাল্ট করবে যে টিভিতে নাম দেখা যাবে। টুটুলের মুখের ভেতরটা আবার তেতো হয়ে ওঠে। সবার দাম আছে বাপি মামনির কাছে। রনি দাদা, ছোট মেশো, শিরিনের মা, দাম নেই শুধু টুটুলের। একদম ঠিক কাজ করেছে ও বাড়ি থেকে বেরিয়ে এসে। বিদেশে তো ওর থেকে কয়েক বছরের বড় ছেলে মেয়েরা একাই থেকে রোজগার করে নিজের পায়ে দাঁড়ায়। ও না হয় আরেকটু আগেই বাড়ি থেকে বেরিয়ে এসেছে, তাই বলে কি সেসব করতে পারবে না? কোথায় যেন বাসটা একবার দাঁড়াতে টুটুলের পাশে বসা বয়স্ক মহিলাটি নেমে যায়, আর সেই জায়গায় পিছনের সিট থেকে উঠে এসে বসেছে রোগা, মুখে খোঁচা খোঁচা দাড়িওয়ালা চেক শার্ট আর চিপা জিন্স পরা একটা লোক। বাসে ওঠার পর থেকে লোকটা শুধু ঝিমুচ্ছে।
টুটুলের মনে হয় কন্ডাক্টর নিশ্চয়ই এসে এবার ওর থেকে ভাড়া চাইবে। কোনো কথা না বলে পকেট থেকে 100-2 টাকা বের করে হাতের মুঠোয় রাখে সে। এতে হবে? পাশে লোকটার দিকে একবার তাকিয়ে নেয়। চোখ মেলে লোকটার থেকে জানা যেত কলকাতা থেকে শান্তিনিকেতনের ভাড়া কত। কন্ডাক্টরকে জিজ্ঞাসা করা যাবে না, তাহলেই মুশকিল হবে। তার সঙ্গে কথা না বলাই মঙ্গল। হঠাৎই লোকটার পকেটের মোবাইল বেজে ওঠে। কথা বলে পকেটে ফোনটা ঢোকানোর পরে টুটুল লোকটার দিকে একটু ঝুঁকে ধীরে ধীরে জিজ্ঞেস করে, কাকু, ও কাকু, কলকাতা থেকে শান্তিনিকেতনের ভাড়া কত? লোকটা চোখ খুলে ওর দিকে তাকায়, তারপর বলে, সঙ্গে কেউ নেই? একা যাচ্ছ? হ্যাঁ। ভাড়া কত? কোন ক্লাসে পড়ো? 7। তার মানে বছর 13 হলো। তোমার বাপ মা কেমন ধরনের লোক যে এইটুকু একটা ছেলেকে এত দূরের রাস্তায় একা ছেড়ে দিল? 200 টাকার নোটটা হাতের মুঠোয় কচলাতে থাকে টুটুল। লোকটা তখনও ওর দিকে তাকিয়ে আছে। ওদিকে কন্ডাক্টর ধীরে ধীরে এই সিটের দিকে এগিয়ে আসছে। টুটুলের কপালে ঘাম জমতে থাকে। এই পাশের লোকটা নির্ঘাত এবার কন্ডাক্টরকে বলবে কিছু। লোকটাকে থামানোর জন্য তাড়াহুড়ো করে বলে, আমি এই রকম অনেকবার যাতায়াত করেছি, ওখানে আমার মামার বাড়ি কিনা, শুধু ভাড়াটা কত সেটা যদি একটু বলতে। লোকটা চোখ কুঁচকে স্থির দৃষ্টিতে টুটুলের দিকে তাকায়। তোমার মামার বাড়ি শান্তিনিকেতনে? অনেকবার সেখানে কলকাতা থেকে তুমি একা যাতায়াত করেছো, আর বাসের ভাড়া জানো না? ঢোক গেলে টুটুল। লোকটা এমন দেখতে হলে কি হবে, মাথায় বুদ্ধি আছে। যত সহজে লোকটার থেকে রেহাই পাবে ভেবেছিল, তেমনটা তো হচ্ছে না। লোকটা ধীরে ধীরে টুটুলের দিকে ঝুঁকে নিচু গলায় বলে, বাড়ি থেকে রাগ করে বেরিয়ে এসেছো তাই না? এই খেয়েছে। লোকটা বুঝলো কি করে? এবার কি হবে? হাতের ঘামে ততক্ষণে 200 টাকার নোটটা ভিজে গেছে। কন্ডাক্টর সামনে এসে দাঁড়ায়। টুটুলকে অবাক করে লোকটা কন্ডাক্টরের হাতে একটা 500 টাকা নোট ধরিয়ে বলে, দুটো শান্তিনিকেতন। কন্ডাক্টর সরে যেতে টুটুল বলে, আমার কাছে টাকা আছে, ভাড়া আমিও কাটতে পারতাম, তুমি কেটে দিলে কেন? সে কথার উত্তর না দিয়ে সঙ্গের মেরুন থলের ভেতর থেকে একটা 5 টাকার বিস্কুটের প্যাকেট বের করে সেটা ছিঁড়ে লোকটা নিজে একটা বিস্কুট মুখে দিয়ে টুটুলের দিকে প্যাকেটটা এগিয়ে দেয়। তারপর বলে, খাও, একটু পরে শক্তিগড় আসবে, সেখানে নেমে চা খাওয়াবো। খুব খিদেও পেয়েছিল টুটুলের। কতক্ষণ আর শুধু জল খেয়ে থাকা যায়, তাই প্যাকেট থেকে দুটো বিস্কুট হাতে তুলে নিল সে। জানলার দিকে তাকিয়েও টুটুল দিব্যি বুঝতে পারছে পাশের লোকটা বিস্কুট খেতে খেতে ওর দিকেই তাকিয়ে আছে। শক্তিগড়, শক্তিগড়। বাস থামে। টুটুল জানে এই দূরপাল্লার বাসগুলো মাঝে মাঝে এরকম ব্রেক নেয়। তখন সবাই নিচে নেমে টয়লেটে যায়, চা খায়, তারপর তাড়াতাড়ি আবার বাসে এসে উঠতে হয়। লোকটা টুটুলকে তাড়া মারে, চলো চলো, বাস থেকে নামো, বাথরুম টাথরুম করার হলে করে নাও, আর চলো দুজনে চটপট একটু চা খেয়ে আসি। নীল ব্যাগটা পিঠে নিয়ে লোকটার পিছন পিছন টুটুলও বাস থেকে নামে। টয়লেট করে রাস্তার ওপর বাসের সামনে এসে দেখে লোকটা তখনও একটা বিড়ি ধরিয়ে ধোঁয়া ছাড়ছে। ওকে দেখে একগাল হেসে এগিয়ে এসে বলে, এই কাপটা ধরো, এক্ষুনি বাস ছাড়বে, তার আগে চাটা খেয়ে ফেলো, আর বলো তো বাবু, বাড়ি ছেড়ে বেরিয়েছো কেন? গরম চায়ে চুমুক দিয়ে টুটুলের জিভটা পুড়ে গেল। লোকটার কথার উত্তর না দিয়ে আর একবার সাবধানে চায়ের কাপে ঠোঁট ছোঁয়ায় টুটুল। লোকটা বিড়িতে শেষ টান দিয়ে টুকরোটা রাস্তায় ফেলে চটি দিয়ে ডলতে ডলতে একগাল হেসে বলে, বাপ মায়ের উপর রাগ হয়েছে বুঝি? সামনে থেকেই প্রথম লোকটার দিকে ভালো করে তাকালো টুটুল। ইস্কি হলুদ দাঁতগুলো, কতদিন ব্রাশ করে না কে জানে, কিন্তু দাঁত হলুদ হলেও লোকটার মনটা সাদা। কেমন টুটুলের শান্তিনিকেতনের যাওয়ার ভাড়া দিয়ে দিল, এখন ওকে চা বিস্কুট খাওয়াচ্ছে। ওদের স্কুলের প্রিন্সিপাল একবার বলেছিলেন, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। হয়তো এই ব্যাপারটাও সেরকম একটা কিছু। লোকটা আবার বলে, বাপ মায়ের ওপর রাগ কেন করেছো বাবু? আমার বাড়িতে কেউ বোঝে না আমায়, কেউ বিশ্বাস করে না। যেখানে আমায় কেউ ভালোই বাসে না, সেখানে থেকে কি হবে? লোকটা ততক্ষণে চা শেষ হয়ে গেছে। চায়ের কাপটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে বলে, ও শুধু তোমার বাড়ির গল্প নয় বাবু, এই গোটা পৃথিবীতেই কেউ কারোরে বোঝেও না, ভালোও বাসে না। সবাই তোমার কাছে আসবে তাদের নিজের নিজের ধান্দায়। তবে তুমি বুদ্ধিমান ছেলে, এই বিষয়টা এই 13 বছরে বুঝে গেছো। আমার বুঝতে 37 বছর লেগেছে। কন্ডাক্টর তাড়া লাগাচ্ছে তখন। কোনো মতে গরম চা শেষ করে লোকটার সঙ্গে টুটুল আবার গিয়ে বাসের সিটে বসে। মনে মনে ভাবে, সবাই যদি নিজের নিজের ধান্দায় কাছে আসে, তবেই লোকটা কোন ধান্দায় ওর এত খোঁজ খবর নিচ্ছে, এর মতলবটা কি? বাড়িতে ওকে পৌঁছে দিয়ে বাপির থেকে টাকা নেবে নাকি, নাকি অন্য কিছু ধান্দা আছে? বাস আবার চলতে শুরু করে। বেশ রোদ উঠেছে, জানলা দিয়ে গরম হাওয়া আসছে।
এদিক ওদিক তাকিয়ে লোকটা টুটুলের দিকে ঝুঁকে নিচু স্বরে বলে, শান্তিনিকেতনে যে তোমার মামার বাড়ি নয় সে তো আমি বিলক্ষণ বুঝেছি, কিন্তু যাবে কোথায় জানা আছে? টুটুল চুপ করে থাকে, তার সত্যি জানা নেই শান্তিনিকেতনে নেমেও ঠিক কোথায় যাবে। লোকটা আবার বলে, আমার সঙ্গে যাবে? সোনাঝুরির হাটের কাছে একটা গ্রামে আমার বাড়ি, সেখানে আমার বউ বাচ্চা আছে, বুড়ো বাপ মা আছে, একটা ভাতের হোটেলও আছে। কটা দিন সেখানে থাকতে পারো, তারপর কোনো একটা ব্যবস্থা করা যাবে। আর যদি এখনই বাপ মায়ের জন্য মন কেমন করে তাহলে বলো, আমি তাদের সঙ্গে যোগাযোগ করি, তোমাকে তারা বাড়ি নিয়ে যাক। না না, বাড়িতে আমি যাব না। লোকটা হলুদ দাঁতগুলো বের করে আবার সে বিটকেল হাসিটা হাসে, বলে, তবে চলো আমার সঙ্গে। এই গরমের মধ্যে অচেনা শহরে একটা বাচ্চা ছেলে যাবেই বা কোথায় আর? শান্তিনিকেতনে নেমে একটা মোটর ভ্যানে চড়ে লোকটার সঙ্গে তাদের গ্রামে গিয়ে পৌঁছয় টুটুল। ভ্যানটা যখন পিচ রাস্তা ছেড়ে লাল মোরামের রাস্তায় নামলো, টুটুলের মনে হলো চাকাগুলো যেন মাটির সাথে কথা বলছে। ঘর ঘর শব্দে ভ্যানটা এগোচ্ছে। দুপাশে আকাশমণি আর সোনাঝুরি গাছের ঘন জঙ্গল। রোদের তেজ এখানে বেশ মিষ্টি। টুটুল দেখল রাস্তার ধারের মাটিগুলো সত্যি সত্যি রক্তের মতো লাল। গ্রামের শুরুতেই একটা বিশাল পুরনো অশ্বত্থ গাছ, তার তলায় পাথরের ওপর সিঁদুর মাখানো ছোট একটা মন্দির। ভ্যান থেকে নামতেই টুটুলের নাকে এলো এক অদ্ভুত সোঁদা গন্ধ, শুকনো পাতা, গোবর ল্যাপা উঠোন আর বুনো ফুলের মিশেল। ভ্যান থেকে নেমে টুটুল তার নীল ব্যাগটা কাঁধে শক্ত করে চেপে ধরল। তারপর লোকটার পিছু পিছু সে গ্রামের সরু মাটির পথ দিয়ে হাঁটতে শুরু করলো। চড়া রোদেও গ্রামটা কেমন শান্ত নিঝুম। মাঝে মাঝে দু একটা মোরগ ডেকে উঠছে, আর কোথাও কোনো পুকুর ঘাটে থপাস থপাস করে কাপড় কাচার শব্দ হচ্ছে। গ্রামের দু একজন বয়স্ক মানুষ দাওয়ায় বসে তামাক খাচ্ছিল। হাঁটতে হাঁটতে তারা একটা বড় সজনে গাছের নিচে এসে দাঁড়ালো। সামনেই একটা খড়ের চালের ঘর, যার সামনেটা নিকানো উঠোন, আর একপাশে একটা ধানের মড়াই। বাড়ির একপাশে একটা চালা ঘর, যেখান থেকে উনুন ধরানোর কাঠের ধোঁয়া আর গরম ভাতের ফ্যান গালানোর গন্ধ আসছে। লোকটা সেদিকে আঙুল দেখিয়ে বলল, ওই আমার ভাতের হোটেল। এটা পিছন দিক। সামনের দিকে দরজার সামনে দিয়ে পিচের রাস্তা চলে গেছে। টুটুল দেখল বছর 10-12 একটা ছেলে, ঠিক ওরই বয়সী হবে, হয়তো দৌড়ে বেড়াচ্ছে। লোকটা বাচ্চাটাকে ডেকে জিজ্ঞেস করলো, কি রে ভুটু, আজ কজন আসলো এখন অবধি হোটেলে? সকালে 12 জন মুড়ি ঘুগনি খেয়েছে, আর এখনো অবধি জনা 15 ভাত খেতে এসেছে। লোকটা বলল, চলো আমার ভাতের হোটেলটা দেখে আসবে। আমার মায়ের নামে নাম দিয়েছি অন্নপূর্ণার ভাতের হোটেল। টুটুল হোটেলের ভিতরে ঢুকলো। কয়েকটা কাঠের চেয়ার টেবিল পাতা, সেখানে জনা 4 লোক স্টিলের থালায় ডাল ভাত তরকারি মেখে খাচ্ছে। সামনে ছোট বাটিতে নুন, লেবু, কাঁচা লঙ্কা রাখা। টুটুল খেয়াল করলো ভুটুর গায়ে একটা মলিন গেঞ্জি, পরনে ছোট হাফ প্যান্ট। সে একবার বালতি করে জল আনছে, আবার পরক্ষণেই থালা বাসন তুলে নিয়ে কলতলায় যাচ্ছে। ওর থেকে একটু বড় মেয়েটা টেবিলে বসে থাকা কাস্টমারদের জলের গ্লাস দিচ্ছে আর নিপুণ হাতে কলা পাতায় নুন লঙ্কা সাজিয়ে রাখছে। টুটুলের মনে হলো সে যেন কোনো গল্পের বইয়ের পাতা থেকে ছিটকে একটা জীবন্ত ছবির ভেতর ঢুকে পড়েছে। তার এসি ঘর, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ানো, আর সকালবেলা দুধ কর্নফ্লেক্স খাওয়ার পরিচিত পৃথিবীটা নিমেষেই অনেক দূরে সরে যাচ্ছে। টুটুলের বুকের ভেতরে একটা অস্বস্তি কাজ করতে শুরু করলো। হোটেলের এক কোণে একটা কাঠের বেঞ্চে জড়সড় হয়েও বসলো। নীল স্কুল ব্যাগটা তখনও কোলের ওপর ধরা। হোটেলের ভেতরের দিকে মুখ করে লোকটা হাঁক দিল, ওগো শুনছো, একবার এদিকে এসো তো। কলকাতা থেকে একটা ছেলে এসেছে। একটা সস্তা ছাপার শাড়ি আর কপালে সিঁদুরের একটা বড় টিপ পরা একজন মাঝবয়সী মোটাসোটা মহিলা হোটেলের ভেতরে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। এরে কোথায় পেলে গো? সে অনেক গপ্প, তোমায় পরে বলবো। আপাতত এরে কিছু খেতে দাও দিনি, তার সাথে আমারেও দিয়ে দিও, পেটে ছুঁচো ডন মারতেছে। একটু হেসে মহিলাটি টুটুল আর ওই লোকটার সামনে দুটো স্টিলের থালায় মোটা চালের ধোয়া ওঠা ভাত, পাতলা ডাল আর বিউলির ডালের বড়ি দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি এনে রাখলো। দুটো স্টিলের গ্লাসে করে ভুটু জল রেখে গেল। লোকটা টুটুলের দিকে ইশারা করে খাওয়া শুরু করতে বলে ওই ছোট বাটি থেকে নুন, পেঁয়াজ আর 2-3টে কাঁচা লঙ্কা নিজের থালার ওপর তুলে নিল।
টুটুল স্টিলের থালাটার দিকে তাকাতেই ওর বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। বাড়িতে ওর জন্য আলাদা করে রান্না হতো, মাছ ডিম কিচেন ছাড়াও খেতেই পারে না। ওর উল্টো দিকে বসেই লোকটা তখন গপ গপ করে পরম তৃপ্তিতে ডাল ভাত তরকারি খেয়ে চলেছে। টুটুল তার কাঁপা কাঁপা আঙুল দিয়ে মোটা চালের ভাতগুলো একটু মাখলো। ডালটা মাখার পর ভাতগুলো কেমন দলা পাকিয়ে যাচ্ছে না, ঝুরঝুর করে ছড়িয়ে পড়ছে। ভাত মুখে তুলতেই টুটুলের গলার কাছে কি যেন একটা আটকে গেল। চালগুলো শক্ত, চিবোতে কষ্ট হচ্ছে। ওর শহুরে জিভ এই স্বাদে মোটেই অভ্যস্ত নয়। ঠিক সেই মুহূর্তে লক্ষ্মী টেবিলটা পরিষ্কার করতে করতে টুটুলের একদম পাশে এসে দাঁড়ালো। একবার লোকটার দিকে তাকিয়ে নিয়ে ঝুঁকে পড়ল টুটুলের কানের কাছে। খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, শহরের খোকাবাবু, ওই শক্ত ভাত গিলতে কষ্ট হচ্ছে বুঝি? অত কায়দা করে মাখলে গলার ভেতর দিয়ে নামবে না। একটু ডাল বেশি করে নাও, আর ওই চচ্চড়ির ঝোলটা দিয়ে ভালো করে চটকে মাখো, দেখবে মাখনের মতো নেমে যাবে। লক্ষ্মীর কথা মতো ডাল আর ঝোল দিয়ে ভাতটা একটু বেশি করে চটকালো। পাশের লোকটা তখন এক থালা ভাত শেষ করে মুখ তুলে টুটুলের দিকে তাকিয়ে বলল, কি হলো হে খোকা, মুখে রোচ্ছে না? ও সব সরু চালের শৌখিনতা এখানে চলবে না। এটা লাল মাটির দেশ, এখানে শরীর শক্ত রাখতে গেলে এই ভাতেরই দরকার। খাওয়া শেষ হতেই লোকটা আয়েশ করে একটা বড় গ্লাসে জল খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল। তারপর হাত মুখ ধুয়ে রান্নাঘরে ঢুকলো রান্নার তদারকি করতে। টুটুল কোনো মতে ভাত ডাল তরকারিটুকু খাওয়া শেষ করে জল খেলো। তারপর বাইরে বেরিয়ে জগ থেকে জল ঢেলে হাত মুখ ধুলো। লোকটা রান্নাঘর থেকে বেরিয়ে এসে টুটুলকে বলল, টেবিলে থালা পড়ে আছে যে খোকা, তোমার থালা কে তুলবে? থালা তুলে ওই কলতলায় রেখে দিয়ে এসো। তারপর ভুটুকে হাঁক দিল, ওরে ভুটু শোন, এদিকে আয়। খোকাবাবু তো শৌখিন মানুষ, নোংরা জামা কাপড় পরে বেশিক্ষণ থাকতে পারবে না। বেলা বাড়ছে, হাতের কাজ শেষ করে তুই ওকে নিয়ে আমাদের ওই পেছনের বড় পুকুরটায় যা, ভালো করে চান করানোটা দেখিয়ে দিদিনি। সঙ্গে থাকিস চান করার সময়। এ শহুরে লোক, ওরা বাথরুমে চান করে অভ্যস্ত, পুকুরে নামতে জানে না, দেখিস আবার ডুবে মরে না যেন। খানিক বাদে ভুটু একটা গামছা আর আদলা সাবান হাতে নিয়ে টুটুলকে বলল, চলো, আমাদের পুকুরের জল দেখলে তোমার মন জুড়িয়ে যাবে। হোটেলের পেছন দিক দিয়ে একটা সরু পথ চলে গেছে সোজা পুকুর পাড়ের দিকে। দুপাশে ঘন ঝোপঝাড় আর বড় বড় গাছ। গ্রামটা যতটা শান্ত মনে হচ্ছিল, এখন এই দুপুরে পথটা ততটাই নির্জন। পুকুর পাড়টা শ্যাওলা ধরা পাথরে বাঁধানো, টকটকে লাল মাটির পাড়ে কচুরি পাড়া জমে আছে। পুকুরের জলটা কালচে সবুজ আর চারপাশটা নিঝুম। শুধু মাঝে মাঝে একটা মাছরাঙা পাখি জলের ওপর ঝাঁপিয়ে পড়ছে। পুকুর পাড়ে দাঁড়িয়ে যখন টুটুল ইতস্তত করছে, তখন ভুটু ওর অস্বস্তি দেখে হো হো করে হেসে উঠে বলল, আরে ও সব ফুল প্যান্ট আর সাহেবি জামা পরে কি আর পুকুরে নামা যায়? ওগুলো ভিজে গেলে তো শুকোতে 3 দিন লাগবে। ও সব ছাড়ো দেখিনি, এইদিকে এসো। টুটুল একটু লজ্জিত হয়ে ঘাটের এক কোণে আড়ালে গিয়ে ওর জিন্স আর শার্টটা ছাড়লো। নিচে ওর একটা খাটো হাফ প্যান্ট ছিল, সেটার দিকে তাকিয়ে ভুটু বলল, এই তো, এবার চলো। টুটুল ভয়ে ভয়ে সিঁড়ির দিকে পা বাড়াতেই দেখল শ্যাওলায় ঢাকা পাথরগুলো প্রচণ্ড পিচ্ছিল। ও টাল সামলাতে না পেরে পিছলে যাচ্ছিল। তখনই ভুটু ওর হাতটা শক্ত করে চেপে ধরল। ভুটুর হাতের তালুটা বেশ খসখসে আর শক্ত, কিন্তু ওর ধরাটার মধ্যে এক অদ্ভুত জোর আছে। ও টুটুলের হাত ধরে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। প্রথমবার জলে পা দিতেই টুটুলের মনে হলো বরফ জল পায়ে লাগলো। ও একটু কুকড়ে যেতেই ভুটু বলল, আরে নামো নামো, একবার ডুব দিলে আর ঠান্ডা লাগবে না। ভুটু ওকে টেনে একদম কোমরের সমান জলে নিয়ে গেল। টুটুল দেখল জলের নিচে ওর পা দুটো আবছা দেখা যাচ্ছে, আর ছোট ছোট পুঁটি মাছ ওর পায়ে এসে সুরসুরি দিচ্ছে। স্নানের শেষে ওর আধময়লা গেঞ্জিটা কাঁধে ফেলে ভুটু সিঁড়িতে দাঁড়িয়েছিল। ওর দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে টুটুল বলল, তাড়াহুড়োতে ব্যাগে তোয়ালে নিতে ভুলে গেছি।
ও দাঁত বের করে হেসে নিজের কাঁধের সেই সর্ষের তেলের কড়া গন্ধমাখা গামছাটা এগিয়ে দিল। তোয়ালে আবার কি, এই তো গামছা রয়েছে, নাও এটা দিয়েই ভালো করে মুছে নাও। টুটুল গামছাটার দিকে তাকিয়ে থমকে গেল। গামছাটার রং চটা, আর তার থেকে সস্তা তেলের একটা উৎকট গন্ধ আসছে। ও বেশ বুঝতে পারছে এটা দিয়েই ভুটু আর ওর বাড়ির সবাই গা মোছে। বাড়িতে মামনি ওর জন্য প্রতিদিন ধোয়া পরিষ্কার সুতির তোয়ালে গুছিয়ে রাখত। একটুও ভেজা বা পুরনো গন্ধ থাকলে টুটুল সেটা ছোঁয় না, কিন্তু আজ উপায় নেই। 2 আঙুলে গামছাটা ধরে ও কোনো মতে মাথায় আর গায়ে বুলিয়ে নিল। নিজের নীল ব্যাগের চেন খুলে একটা ভাঁজ করা সাদা পরিষ্কার গেঞ্জি বার করে গায়ে গলিয়ে নিল। ভিজে শর্টসটা বদলে একটা শুকনো প্যান্ট পরতেই যেন হাঁপ ছেড়ে বাঁচল। তা তুমি কবে থেকে এখানে কাজ শুরু করবে? কাল সকালে নাকি আজ বিকেলের শিফট থেকে? টুটুল থতমত খেয়ে গেল। কাজ? কিসের কাজ? ভুটু অবাক হয়ে মাথা চুলকে বলল, কেন, বাবা তো বলল তুমি আমাদের হোটেলেই থাকবে আর এখন থেকে আমাকে আর লক্ষ্মী দিদিকে কাজে সাহায্য করবে। আমাদের তো লোক কম, তুমি থাকলে খুব ভালো হবে। তা তোমারে বাবা কত মাইনেতে ঠিক করেছে গো? লক্ষ্মীর মতো দুবেলা ভাত আর মাসে কিছু টাকা দেবে তো? কি বলছো যাতা, আমি এখানে কাজে আসিনি তো। লোকটার সঙ্গে তো আমার বাসে এমনি পরিচয় হয়েছে। উনিই আমাকে বললেন 2 দিন ওনার বাড়িতে থাকতে, তাই আমি এসেছি। আমার সাথে তো কোনো কাজের কথাই হয়নি। পুকুর ঘাটে 1 গামলা বাসন নিয়ে ততক্ষণে লক্ষ্মী এসে উপস্থিত হয়েছে। ভুটুর দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে, ওরে নিয়ে আমি বাড়ি যাচ্ছি, তুই শিগগির দৌড়ে হোটেলে যা। বেশ কিছু লোক এসে গেছে, তাদের ভাত দিতে হবে, যা পালা এখান থেকে। ভুটু চোখের আড়াল হতেই লক্ষ্মী ওর দিকে তাকিয়ে বলে, কি সব বলছিলে? ভুটু বলছিল আমি কখন থেকে এই হোটেলে কাজ করব। আমি কেন হোটেলে কাজ করব বলো তো? আমি তো হোটেলে কাজ করব বলে এখানে আসিনি। আমি তো এই লোকটার বাড়িতে 2 দিন শুধু বেড়াতে এসেছি। এখানে বেড়াতে এসেছো? বাসন মাজতে মাজতে লক্ষ্মী হাসে। এটা শুনে তোমার হাসার মানে কি? মানে হলো, এরা কদিন তোমারে ভালো মন্দ খাওয়াবে, তারপর একদিন দেখবে তোমার ওই দামি ব্যাগ টাকার ঘড়ি সব উদাও, আর তোমারে দিয়ে হোটেলের এঁটো থালা মাজাবে আর জল টানাবে। তুমি কাঁদতে শুরু করলে ভয় দেখাবে পুলিশে দিয়ে দেওয়ার। গত বছর ঠিক তোমার মতোই একটা চশমা পরা ছেলে এসেছিল কলকাতা থেকে। মাসখানে কাজ করার পর একদিন রাতে ওরে কোথায় যেন পাঠিয়ে দিল, আর ফেরেনি। তোমার বাবা এমন কেন? এসব তো ক্রাইম। ওটা আমার বাবা না। আমার বাবা মদ গিলে গিলে 12 মাস রোগে ভোগে বলেই না আমার এই পোল্টুর দোকানে কাজ নিতে হয়েছে। ওই লোকটা ভুটুর বাবা? হ্যাঁ, ওটা ভুটুর বাবা। ভুটুর একখানা বোনও আছে, তবে সে কিন্তু ভুটুর মতো অত সহজ সরল নয়। বছর 8 বয়স হলে কি হবে, মহা দড়িবাজ মেয়ে। ওর থেকে সাবধান থেকো। এখনো দেখিনি, দেখবে দেখবে, পাড়া বেড়াতে বেরিয়েছে হয়তো। এর আগের ছেলেটার চশমা মোবাইল ঘড়ি ওই তো আপিস করে পল্টু রাতে দিয়েছিল। ছেলেটা পালিয়ে গেল না কেন? তুমি পালাতে পারবে? এখান থেকে পালিয়ে কোন পথে বাস স্ট্যান্ডে পৌঁছতে হয় তা জানো? ওই বাস স্ট্যান্ডে সব কটা ভ্যান পল্টুর চেনা। তুমি যার ভ্যানে উঠেই বাস স্ট্যান্ডে যেতে যাবে সে ঠিক পল্টুরে খবর দিয়ে দেবে। আর হাঁটা পথে বড় বাস স্ট্যান্ডে পৌঁছতে তুমি পারবে না, কারণ তুমি সে পথ চেনো না। কিন্তু আমি যে চিরকাল রচনায় লিখে আসলাম গ্রামের মানুষ খুব সহজ সরল হয়। বাসন ডলা থামিয়ে টুটুলের দিকে তাকিয়ে লক্ষ্মী হাসে। ওসব পরীক্ষায় ভালো নম্বর পেতে গেলে লিখতে হয়, সহজ সরল মানুষ গ্রাম শহর 2 জায়গাতেই থাকে। এই পল্টুর মতো হারামি মানুষরা কি কলকাতায় নেই? দিব্যি আছে। আবার ভুটুর মতো সহজ সরল ছেলেও সেখানে তুমি পাবে। আরে বাবা, কাঁটা বেছে খেতে হয় জানো না? হারামিগুলোকে এড়িয়ে চলে ভালোদের সঙ্গে থাকতে হয়। এই যেমন আমি ভুটুর বোন পুটির সঙ্গে মোটে কথা বলি না। ওর সঙ্গে কথা বললেই আমার ঝামেলা লেগে যায়। মালিকের মেয়ের সাথে তো আর রোজ রোজ ঝামেলা করে কাজ টিকিয়ে রাখতে পারবো না, তাই ওরে দেখলেই আমি কাজে ব্যস্ত হয়ে পড়ি, নয়তো রান্নাঘরে ঢুকে যাই। চলো চলো, আমার মাজা হয়ে গেছে।
এবার পা চালিয়ে চলো। এখন ভর দুপুরবেলা দোকানে এখন কাস্টমারের ভিড় থাকবে। লক্ষ্মীর সঙ্গে পল্টুদের বাড়ি ফিরে এসে নিজের ভিজে প্যান্টটা তারে মেলে দেয় টুটুল। পল্টু ওকে দেখে বলে, নাওয়া খাওয়া হয়ে গেছে, এখন একটু দোকানে যাও তো বাপ, মেলা লোক হয়ে গেছে একসাথে, ভুটুর দম বেরিয়ে যাচ্ছে, তুমি একটু লোকজনকে থালা আর গ্লাসগুলো টেবিলে টেবিলে দিয়ে দাও তো। থতমত খেয়ে টুটুল বলে, আমি লোকজনকে থালা আর গ্লাস দেব টেবিলে? আমরণ দশা আমার, তা কি এই বেলা 1টা থেকে সন্ধে পর্যন্ত নাক ডাকিয়ে ঘুমাবে নাকি? যাও যাও, লক্ষ্মী আর বুটুর সঙ্গে হাত লাগিয়ে একটু কাজ সারো দেখি, আমি বরং ক্যাশটা দেখি। লক্ষ্মীর পিছু পিছু টুটুল হোটেলের ভেতর পা রাখলো। ভর দুপুর, তাই কাস্টমারের ভিড় উপচে পড়ছে। উনুন থেকে আগুনের হলকা আর মশলার ঝাঁঝালো গন্ধে হোটেলের বাতাস ভারী হয়ে আছে। টুটুল দেখলো ভুটু পাগলের মতো এক টেবিল থেকে অন্য টেবিলে দৌড়াচ্ছে। পল্টু ক্যাশ বাক্সের পাশে বসে গলা চড়িয়ে বলল, কি খোকা বাবু, দাঁড়িয়ে থাকলে চলবে? ওই যে কোণের টেবিলে 3টে লোক বসেছে, ওদের ভাত দাও। রান্নাঘরের দিক থেকে লক্ষ্মী বড় বড় 3টে স্টিলের থালায় গরম ধোয়া ওঠা লাল চালের ভাত আর ডাল সাজিয়ে টুটুলের দিকে বাড়িয়ে দিল। টুটুল সাবধানে থালা দুটো দুহাতে ধরে কোণের টেবিলটার দিকে এগোতে চাইল, কিন্তু কয়েক কদম যেতেই গরম ভাতের সেই তাপে ওর নরম হাতের তালু দুটো যেন জ্বলে গেল। দিদি, উঠে বস, জল খা, এভাবে ভেঙে পড়লে চলবে না। টুটুলদের কলকাতার ফ্ল্যাটে তখন বিধ্বস্ত বাবা মাকে ঘিরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর ভিড়। টুটুলের মা পাথরের মতো ড্রয়িং রুমের সোফায় বসে আছে। কিছুক্ষণ হলো তার জ্ঞান ফিরেছে। তিনি উঠে বসেছেন। টুটুলের ছোট মাসি তাকে একটু জল খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছে। অর্ক এলো বনু। আসবে দিদি, ওর আজকেই আবার গোটা 4 অপারেশন পড়ে আছে, তবে তুই ভাবিস না, ওর এক ক্লাসমেট এখন পুলিশের বেশ উঁচু তলার পোস্টে রয়েছে, তাকেও ফোন করে দিয়েছে। কিছু না কিছু উপায় একটা নিশ্চয়ই হবে, তুই একটু কিছু মুখে দে। তুই জামাইবাবু দুজনেই যদি এইরকম কান্নাকাটি করে অস্থির হয়ে থাকিস, তাহলে মাথা ঠান্ডা করে কাজ করবি কি করে? ওকে খুঁজে বের করতে হবে তো। তুই আমাকে এখন কিছু খেতে বলিস না, আমার গলা দিয়ে কিছু নামবে না। আপনি গ্লাসটা আমার হাতে দিন তো। টুটুলের ছোট মাসির হাত থেকে গ্লাসটা নিয়ে টুটুলের মার মুখের কাছে ধরে চন্দ্রিমার মা মালবিকা। জলটা খেয়ে নে অপর্ণা, নিজেকে সুস্থ রাখতে হবে, তা না হলে ছেলেকে খুঁজে বের করতে আরো বেগ পেতে হবে। কি হয়ে গেল বলতো মালবিকা? কি এমন বলেছি যে ছেলেটা বাড়ি থেকে আমার বেরিয়ে গেল? ঘরে উপস্থিত জনতার মধ্যে থেকে কথা উড়ে আসে, আজকালকার ছেলেমেয়েগুলোর সবেতেই বাড়াবাড়ি। আমাদের সময় বাপ মা পিঠে কাঠের স্কেল কত ভেঙেছে, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। অপর্ণা আবার বলে, পরীক্ষার ফল খারাপ হলে একটু বকাঝকা করতে পারবো না বাপ মা হয়ে? তার জন্য আমাদের কপালে দুর্ভোগ হবে। মালবিকা একটু নিচু স্বরে বলে, আমি চন্দ্রিমার থেকে সব শুনেছি অপর্ণা। শিরিনের মার স্বভাব তো তোর জানাই ছিল বল। ওর কথায় উত্তেজিত হয়ে টুটুলকে অত বকাঝকা তুই না করলেই পারতিস। মালবিকার কথায় অপর্ণা থমকে দাঁড়ালেন। অপরাধ বোধের এক তীব্র জ্বালা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। শিরিনের মা যে তিলকে তাল করে গল্প বানাতে ওস্তাদ, সেটা জেনেও কেন যে তিনি সেদিন অতটা মেজাজ হারিয়েছিলেন, এখন ভেবে কুল পাচ্ছেন না। টুটুলের বাবা অনিন্দবাবুর দিকে তাকিয়ে ছোট মেশো একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরে ঢুকেই বলতে শুরু করলেন, দেখো অনিন্দদা, আমি জানি সময়টা খারাপ, কিন্তু মানতেই হবে তোমাদের আপব্রিঙ্গিংয়ে কোথাও একটা বড়সড় গলদ ছিল। আমার ছেলের অনিকে দেখো, ও তো টুটুলের চেয়ে মাত্র 1 বছরের বড়, কিন্তু ওর লাইফস্টাইল দেখেছো? সকালে সুইমিং, স্কুল থেকে ফিরে স্প্যানিশ ক্লাস, আর রাতে ডিসিপ্লিনড স্টাডি। স্কুলের স্যারদের জিজ্ঞেস করে দেখো রনির রেজাল্ট। আমরা ওকে এমনভাবে গড়েছি যে ওর ইমোশনাল হওয়ার কোনো জায়গাই নেই। টুটুলকে তোমরা বড্ড শৌখিন আর জেদি করে তুলেছ, তাই সামান্য বকা খেয়ে ও আজ বাড়ি থেকে পালানোর হিম্মত দেখালো। এবার কপালে কি আছে কে জানে, নিজেও কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে, বাড়ির লোকগুলোকেও নাজেহাল করে মারছে। অপর্ণা অর্কর কথায় আরো গুটিয়ে ছোট হয়ে যাচ্ছিল, কিন্তু পাশ থেকে মালবিকা আর চুপ থাকতে পারল না। সোজা অর্কর চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, প্রবলেম অপর্ণা বা অনিন্দদার প্যারেন্টিংয়ের নয়, প্রবলেম হলো অন্য প্যারেন্টসদের। ওরা নিজের প্যারেন্টিংয়ে জট পাকাতে অ্যালাউ করেছে। আজ এই ড্রয়িং রুমে আমরা সবাই শুধুমাত্র সেই কারণে এসে দাঁড়িয়ে আছি, আর ওরা ওদের ওই একটা ভুলের কারণেই আজ বিধ্বস্ত হয়ে গেছে। লক্ষণ রেখার উপকারিতা রামায়ণ আমাদের শেখাতে চেয়েছিল, সেসব না শিখে আমরা শুধু রাম রাবণের যুদ্ধের গল্প পড়ে চলে এসেছি। বিরক্ত হয়ে মালবিকা অপর্ণার দিকে তাকিয়ে বলে, আমি সবার জন্য চা করে এনেছি, তুই এখন একটু গরম চা মুখে দে।
টুটুলের খবরটা আমি আমার পরিচিত সমস্ত গ্রুপে শেয়ার করে দিয়েছিলাম, ওর ছবি সমেত। এইমাত্র আমার এক আবৃত্তির ছাত্রীর মা মেসেজ করেছিলেন টুটুলকে নাকি শক্তিগড়ে দেখা গেছে। ওরা শান্তিনিকেতন যাওয়ার পথে শক্তিগড়ে যখন নেমেছিল তখন টুটুলকে টয়লেট থেকে বের হতে দেখেছে। ওরা ভেবেছিল তোরা তিনজন বুঝি একসাথেই কোথাও যাচ্ছিস। বাস ছাড়ার তাড়া থাকায় টুটুলের সাথে ওদের কোনো কথাই হয়নি। এখন খুব আফসোস করছে। তোমার ছেলের কাণ্ড দেখো অনিন্দদা, এক বকা খেয়ে সোজা শক্তিগড় পৌঁছে গেছে। আরে বাবা, লেখাপড়া করবি, ভালো নম্বর পাবি, নিজের জীবন গুছিয়ে নিবি, এত বোকা হলে হয়? ওই যে আগেই বললাম আপব্রিঙ্গিং ঠিক হয়নি। মালবিকা চা ঢালতে গিয়েও থমকে দাঁড়ালো। অর্কবাবু, আপব্রিঙ্গিং বা শাসনের সংখ্যা কি শুধু ভয় দেখিয়ে রোবট তৈরি করা? আপনি রনির কথা বলছেন? রনি তো পড়ার বই আর ক্লাস রুটিনের বাইরে পৃথিবীটাকেই চেনে না। কিন্তু টুটুল, ও মাল্টি ট্যালেন্টেড। গত বছর ইন্টার স্কুল কুইজ কম্পিটিশনে ও যখন একা লোডে চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়ে এলো তখন স্কুলের প্রিন্সিপাল বলেছিলেন ওর মতো জেনারেল নলেজ খুব কম বাচ্চার থাকে। আপনি হয়তো জানেনই না, ইন্টার স্কুল ক্রিকেট কম্পিটিশনের ফাইনাল ম্যাচে ওর ওই লাস্ট ওভারের ব্যাটিং না থাকলে টিমটা লজ্জায় হারতো। প্রবলেম শুধু ছোটদের নয়, প্রবলেম আমাদেরও। আমরা পরীক্ষার খাতার নম্বরের বাইরে আর কিছু দেখার চেষ্টাই করি না, বা হয়তো দেখি কিন্তু গুরুত্ব দিতে চাই না, পাছে নিজের ছেলের কৃতিত্বটা খাটো হয়ে যায়। যাই হোক, এখন বিপদের সময়। মাথা ঠান্ডা করে ঘরের ছেলেকে ঘরে কি করে ফেরানো যায় সেই উপায় ভাবতে হবে। এখনকার ছেলে কত ভালোভাবে বড় হচ্ছে, কার প্যারেন্টিং কত ইউজফুল, বা কার সময় বাচ্চাদের পিঠে কাঠের স্কেল ভাঙলেও তারা মুখে টু শব্দ করতো না, এই নিয়ে আলোচনা করার সময় নয়। কথা বলতে বলতেই চন্দ্রিমা ফ্লাস্ক থেকে চা ঢেলে সবার হাতে হাতে ধরিয়ে দেন। হঠাৎই দরজায় ভারী বুটের আওয়াজ শোনা যায়। ইন্সপেক্টর শর্মা আর দুজন কনস্টেবল টুটুলের বই খাতা ল্যাপটপ ঘেটে দেখার জন্য ওদের বাড়ি আসেন। অপর্ণা ক্লান্ত হয়ে বলে, তুই বস মালবিকা, আমি আর নিতে পারছি না। টুটুলের জন্য যে কোনোদিন বাড়িতে পুলিশ আসবে এ কথা আমি কোনোদিন চিন্তাও করিনি। শুনুন সবাই, আমি এখানে একটা মিসিং ডায়েরি তদন্তে এসেছি। আপনারা যদি নিজেদের মধ্যে ফ্যামিলি পলিটিক্স আর কার রেজাল্ট ভালো তা নিয়ে ঝগড়া করেন তবে আমার কাজটা আরও কঠিন হয়ে যাবে। প্লিজ কোঅপারেট করুন। অর্ক কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু শর্মা তাকে হাত তুলে থামিয়ে দিয়ে মালবিকার দিকে ফিরলেন। আপনি কি ওই শক্তিগড়ের ইনফরমেশনটা দিলেন? কার কাছ থেকে জেনেছেন একটু ডিটেলসে বলবেন? মালবিকা তখন শক্তিগড়ের সেই আবৃত্তির ছাত্রীর মায়ের মেসেজটা দেখালেন। শর্মা খুব মন দিয়ে সেটা পড়ে নিজের ফোনে একটা ছবি তুলে নিলেন। ভেরি গুড ইনফরমেশন ম্যাডাম। অনেক সময় দেখা যায় আত্মীয়রা কান্নাকাটি করতেই সময় নষ্ট করে ফেলে, কিন্তু আপনি যে এই প্যানিকের মধ্যেও সূত্রগুলো জোগাড় করেছেন এবং গ্রুপে শেয়ার করেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই লিডটা আমাদের জন্য খুব ভাইটাল। শক্তিগড় মানে ও শান্তিনিকেতনের লাইনেই কোনো বাসে উঠেছে। আমি এখনই হাইওয়ে পুলিশ আর শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলোর সিসিটিভি ফুটেজ চেক করার অর্ডার দিচ্ছি। অনিন্দর দিকে তাকিয়ে ইন্সপেক্টর শর্মা একটু নরম গলায় বললেন, অভিভাবক হিসেবে আপনার দুশ্চিন্তা স্বাভাবিক, কিন্তু শক্ত না থাকলে আমরা ওকে খুঁজে পাবো না। টুটুল মেধাবী ছেলে, ও নিশ্চয়ই কোনো খারাপ সিদ্ধান্ত নেবে না, আর সেটা নেয়ওনি। সেই কারণেই ওকে শক্তিগড়ে দেখা গেছে। বরং এই লিডটা না থাকলে আমাদের চিন্তাভাবনা আরও 2-3 রকম সম্ভাবনার দিকে ছড়িয়ে থাকতো। এখন একটা বিষয় অন্তত নিশ্চিন্ত হলাম যে ছেলেটা প্রাণে বেঁচে আছে এবং তার থাকার জায়গাটুকু সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে। দেখা যাক কি করা যায়। টুটুল জ্বলে যাওয়ার তালু নিয়েই কোনার টেবিলে লোক দুটোর সামনে ভাতের থালা নামিয়ে দেয়। ফর্সা হাতটা লাল হয়ে গেছে, চোখের কোনায় জল টলমলো করছে। চোখে জল রেখেই একটা থালার ওপর ডাল তরকারি ছোট ছোট বাটিগুলো সাজিয়ে আবার টেবিলে পৌঁছে যায়ও। গরম বাটিগুলো ঠোঁটে দাঁত চিপে কোনো মতে নামিয়ে রাখে। তারপরেই মনে পড়ে নীল ব্যাগের ভেতরে একটা বোরোলিন থেকে গেছে, ওটা লাগালে হাতের জ্বালাটা হয়তো একটু কমবে। হোটেল থেকে বেরিয়ে দৌড়ে ভুটুদের ঘরের ভিতর ঢোকে টুটুল। উঠোনের এক কোণে জানলায় ব্যাগটা ঝুলিয়ে রেখে গিয়েছিল, কিন্তু এখন আর সে ব্যাগ সেখানে নেই। এবার টুটুলের গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ে। তার মানে লক্ষ্মীর কথাই ঠিক। তুলসী মঞ্চের পাশে পা ছড়িয়ে বসে পুটি মোবাইল দেখছে। এই মেয়েটা, তুমি আমার নীল ব্যাগটা দেখেছো? ওই জানালায় ঝুলিয়ে রেখে গিয়েছিলাম। না, আমি কোনো ব্যাগ দেখিনি। আর তুমি কে? ও, বুঝতে পেরেছি, আমাদের হোটেলে নতুন কাজ করতে এসেছো বুঝি? না, আমি তোমাদের হোটেলে কাজ করতে আসিনি। তোমার বাবা তোমাদের বাড়িতে আমাকে বেড়ানোর জন্য নিয়ে এসেছিল। কেন? আমার বাবা কি বোকা যে বাইরে থেকে একটা উটকো ছেলেকে বেড়ানোর জন্য নিয়ে আসবে?
হাতটা তখন ভীষণ জ্বালা করছে। ওদিকে ব্যাগহারি টুটুল দিশেহারা। পুটির সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে আর ইচ্ছে করলো না টুটুলের। ও বেশ বুঝতে পারছে এই মেয়েটাই ব্যাগ সরিয়ে রেখেছে। এবার কি হবে? ওই ব্যাগের মধ্যে টাকা পয়সা রয়ে গেছে। এখন তোর হাত পুরো খালি। পয়সা নেই, রাস্তা চেনে না, তার মানে পল্টুর ভাতের হোটেলে খাটা ছাড়া এখান থেকে মুক্তি পাওয়ার আর কোনো উপায় নেই। হোটেল থেকে উগ্র চণ্ডা হয়ে বেরিয়ে আসে পল্টু। কি ব্যাপার তোমার? একটা টেবিলে খাবার দিয়ে ক্লান্ত হয়ে গেলে নাকি? যাও যাও, এখানে কি করছো? দেখো না বাবা, এই ছেলেটা এসে আমাকে বলছে আমি নাকি ওর ব্যাগ চুরি করেছি। মুঠি পাকিয়ে টুটুলের দিকে তেড়ে আসে পল্টু। কি এত বড় কথা? বাড়ি থেকে বেরিয়ে তো খালি পেটে ঘুরে বেড়াচ্ছিলি। কোথায় যাবি তার কোনো খোঁজ ছিল না। দয়া করে বাড়িতে নিয়ে আসলাম, খেতে দিলাম, কাজ দিলাম, আর আমার মেয়েকে চোর বলছিস? মিনমিন করে বলে টুটুল। আমি চোর বলিনি ওকে। আমি এই জানলায় আমার নীল ব্যাগটা ঝুলিয়ে রেখে গিয়েছিলাম। ওকে দেখে শুধু বলেছি ব্যাগটা দেখেছে কিনা। টুটুলের চুলের মুঠি ধরে পল্টু বলে, ওই একই ব্যাপার হলো। বেশি বাড়াবাড়ি করবি না। কাজ করবি, দুবেলা খেতে পাবি, আর মাস গেলে 800 টাকা। দোকান থেকে লক্ষ্মী ছুটে এসে পল্টুর হাত থেকে টুটুলকে ছাড়িয়ে নেয়, বলে, ওকে ছেড়ে দাও পল্টুদা। নতুন মানুষ তো বুঝতে পারেনি, ভুল হয়ে গেছে। এই তুই চল চল, আমার সঙ্গে হাত মিলিয়ে কাজ করবি। তারপর টুটুলের হাত ধরে টান দিতে টুটুলের মুখ থেকে একটা আর্তচিৎকার বেরিয়ে আসে। লক্ষ্মী থমকে দাঁড়িয়ে পড়ে। ওর হাতটা তুলে দেখে বলে, এ কি করেছিস? এ তো ফোসকা পড়ে যাবে এক্ষুনি। শিগগির চল। ওরা আমার ব্যাগটা নিয়ে নিল লক্ষ্মী দিদি। ওতেই আমার টাকা পয়সা সব ছিল। টুটুলের হাতটা ধরে গামলায় রাখা জলের মধ্যে চুবিয়ে দেয় লক্ষ্মী। এ নির্ঘাত তুই পুটির কাজ। তোকে সকালেই বললাম না, এ মহা শয়তান মেয়ে। এর আগের ছেলেটাকেও এইভাবে ওরা আটকে দিয়েছিল। আর তোরাও আছিস বাপু, কথায় কথায় বাপ মার উপরে রাগ করে বেরিয়ে পড়িস কেন বাড়ি থেকে? যেখানে আছো তার দুঃখ কষ্টগুলো দেখতে পাচ্ছ বলে সেটা বড় করে দেখছো। আর যে জগৎ সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই, সেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না এমন আজব ধারণা তোরা করিস কি করে? আমার খুব দুঃখ হয়েছিল লক্ষ্মী দিদি। এবারে পরীক্ষার রেজাল্টটা আমার ভালো হয়নি, কিন্তু বাবা মা কেউ তার কারণ আমাকে জিজ্ঞেস করলো না। আমার এক বন্ধুর মার কথায় সবাই আমায় ভুল বুঝলো। ছোট মেশো আমাকে ছোট করার চেষ্টা করে প্রতিপদে। সব সময় নিজের ভোটকা ছেলের সঙ্গে আমার তুলনা করে। আমাকে কেউ বাড়িতে বোঝে না, তাই আমি বেরিয়ে এসেছিলাম। একটা আলু থেতো করে টুটুলের হাতে লাগিয়ে দিয়ে লক্ষ্মী বলে, 4 দেওয়ালের মধ্যে 3টে প্রাণী থাকিস, তার মধ্যেও এত আড়াল আবডাল ভুল বোঝাবুঝি চলে কি করে রে? আলুটা লাগিয়ে দিলাম, দেখবি এবার জ্বালাটা কমে যাবে। তুই বরং এক কাজ কর, আস্তে আস্তে এই বাটিগুলোতে ডাল আর তরকারি বার। আমি আর ভুটু মিলে টেবিলে থালা পৌঁছে দিচ্ছি। তারপর 4টে থালা এক অদ্ভুত কায়দায় 2 হাতে তুলে ওর দিকে তাকিয়ে আবার বলে, পেটের জ্বালা বুঝিস? পেটের জন্য লড়াই করা বুঝিস? খিদের জ্বালা বুঝতে হয় না বলেই তোরা মান অভিমান নিয়ে, মনের দুঃখ নিয়ে চিন্তা করার তো সময় পাস। আমাদের মতো দুমুটো খাওয়ার জন্য যদি উদয়াস্ত খাটতে হতো, দেখতিস এই সমস্ত মান অভিমান নিয়ে চিন্তা করার সময়ও পেতিস না। আর বাপ মার আস্তানা থেকে বেরোনোর কথা মনেও আসতো না। হাতা দিয়ে ছোট ছোট বাটিতে ডাল, আলু পোস্ত আর সজনে ডাঁটা তরকারি বাড়তে থাকে টুটুল। তারপর একটা বড় থালার ওপর বাটিগুলো সব সাজিয়ে রাখে। ভুটু এসে সেই থালা নিয়ে চলে যায়। টুটুল তাকিয়ে দেখে আরও 4টে লোক এসে দোকানে বসলো। হাঁটু পর্যন্ত ধুতি, কাঁধে গামছা। হোটেলের ভিতরের দিকে ভালো করে তাকায় টুটুল। সবাই চাষাভুষো বা ভ্যান চালক। টেবিলে বসার পর আর কোন দিকে তারা কেউ তাকাচ্ছে না। ধোয়া ওঠা গরম ভাত, পাতলা ডাল আর ঝাল ঝাল ট্যালটেলে তরকারি দিয়ে মেখে তারা কাঁচা লঙ্কা কামড়ে পরম তৃপ্তিতে খাচ্ছে। যে লোকের পাশের বাটিতে বাটা কিংবা রুই মাছ আছে, বাকিরা তার দিকে সম্ভ্রমের চোখে তাকাচ্ছে। লক্ষ্মী দিদি আর ভুটু টেবিলে গ্লাসে জল দিচ্ছে, আর পল্টু ক্যাশে বসে জুলজুলে চোখে দোকানের দরজার দিকে তাকিয়ে আছে। পুটি একবার এসে টুটুলের দিকে তাকিয়ে মুখ ভেঙিয়ে চলে গেল। হাতা দিয়ে গরম ভাত আরও 4-5টা থালায় বাড়তে বাড়তে টুটুল ভাবে, এবার আমি কি করব? এই পল্টুর হোটেলে টেবিলে লোকজনের কাছে ডাল ভাত তরকারি পৌঁছে দিতে দিতেই আমার গোটা জীবনটা কেটে যাবে। সারা জীবন শুধু দুবেলা ওই শক্ত ভাত, আর মাস গেলে 800 টাকার জন্য আমি বেঁচে থাকব। এর থেকে বাপি মামনির রাগ একটু কমলে ওদের সঙ্গে বসে কথা বললেই হয়তো ব্যাপারটা মিটে যেত। যে কারণেই হোক রেজাল্ট তো আমার খারাপ হয়েছিল। আমার যে পড়ায় মন বসছিল না, সেই কথাটাও তো আমি বাপি মামনিকে আগে বলিনি। দোষ তো শুধু বাপি মামনির একার ছিল না, কিছু দোষ তো আমারও ছিল। ওরা যেমন আমায় বুঝতে চায়নি, আমিও তো সেরকম নিজেকে ওদের বুঝতে দিইনি।
এখনকার মতো এই পর্যন্ত থাক। এর অন্তিম পর্ব আমি কালকে বা হয়তো আজকে রাত্রে আপলোড করব। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।